গুড মর্নিং স্টুডেন্টস। আজকে একটু তোমাদেরকে অন্যভাবে পড়াচ্ছি। এতদিন খাতাটা দেখতে পাচ্ছিলে, আমাকে দেখতে পাচ্ছিলে না। আজকে আমি আমাকেও দেখবে প্লাস পড়াটাও দেখবে। আমরা সমতলে আলোর প্রতিসরণ পড়াচ্ছিলাম তোমাদের। অলরেডি আলোর প্রতিফলন পড়িয়ে দিয়েছি, সমতলে আলোর প্রতিসরণ পড়াচ্ছি। আজকে আমরা আলোর প্রতিসরণের যে কটা পার্ট পড়েছিলাম, আজকে শেষ পার্ট মানে পার্ট 4 মোস্ট প্রবাবলিটা আমরা আলোচনা করবো আজকে। যেটা বাকি ছিল খুব ছোট্ট এটা আমরা জিনিস বাকি আছে, কিছুটাই বাকি আছে। তোমরা দুয়ারির বইয়ে পড়বে, দুয়ারির বইয়ে হয়তো প্রিজমটা অ্যাড আছে, আমরা প্রিজমটা পরে একদিন আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটি উদাহরণ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটি উদাহরণ। ফার্স্ট যেটা আলোচনা করব জলে ডোবানো আমরা জলে ডোবানো ভূষকালি মাখানো বল আমরা যদি আলোচনা করি। জলে ডোবানো ভূষকালি মাখানো বল। জলে ডোবানো ভূষকালি মাখানো বলটা আবার কি? আচ্ছা, ফার্স্ট আমরা এটা তোমরা বাড়িতে, এখন লকডাউন চলছে, তোমরা বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো। একটা প্লাস্টিকের বলকে আমাদের হাঁড়ি মানে উনুনে যে হাঁড়িতে রান্না করা হয়, অনেকে এখন ম্যাক্সিমাম বাড়িতে গ্যাসে রান্না করা হয়, উনুন যদি ব্যবহার করা হয়ে থাকে বা পাশের বাড়ি কারো যদি ব্যবহার করে, সেখান থেকে এই যে ভূষকালিটা নিয়ে বলটার উপর ভালো করে তোমরা লাগিয়ে দেবে। তাহলে আমরা বলটা দেখতে লাগবে জাস্ট এরকম একটা, আমরা ব্ল্যাক পেনই পড়াচ্ছিলাম, ব্ল্যাক লাগবে। এবার মজাটা হচ্ছে এখানে এই ভূষকালি মাখানো যে বলটা আমরা যদি একটা জলে ডুবিয়ে দিই তখন কিরকম লাগবে? তখন দেখতে লাগবে যেন একটা চকচকে রূপোর বলকে ফেলা হয়েছে। এর কারণটা কি? এই চকচক করছে কেন? রূপালি কালারের লাগছে কেন? চকচকে লাগছে কেন? তার পিছনে আছে কিন্তু আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিভাবে ঘটছে সেটা আমরা ডিসকাস করব। আমাদের এই যে বলটাতে যে আমরা ভূষকালি মাখিয়েছি তার সঙ্গে কি মিশে আছে? বায়ু মিশে আছে। তাহলে আমরা যদি বলটাকে কোনো একটা তরল পদার্থে, যদি একটু বড় করে রাখি, যদি তরল পদার্থে নিমজ্জিত করি, তাহলে জলে নিমজ্জিত করেছি, ধরো জলটা হচ্ছে ঘন মাধ্যম, আর এর সাথে যে আমাদের ভূষকালিটার সাথে বায়ু মিশে আছে, তাহলে এইটা কি মাধ্যম? বায়ু মাধ্যম। তাহলে জলটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, আর তার সাথে ভূষকালি মাখানো যে স্তরটা, সেটা আস্তরণটা বায়ু মাধ্যম। এবার কি ঘটছে? তাহলে আমরা যখন বাইরে থেকে দেখবো, এখান থেকে আলোক রশ্মি আবাহিত হবে। তাহলে আলোক রশ্মি যখন আবাহিত হচ্ছে, এইটা হচ্ছে জল ঘন মাধ্যম থেকে বায়ু মাখানো ভূষকালি, ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যম মাখানো ভূষকালি হচ্ছে লঘু মাধ্যম, তো লঘু মাধ্যমে আবাহিত হলো। এবার প্রতিফলন কখন ঘটে? আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে পড়িয়েছি, যদি ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি লঘু মাধ্যমে আবাহিত হওয়ার সময় যদি আপাতন কোণের মান সংকট কোণের থেকে বড় হয়, তাহলে নিশ্চয়ই এখানে আমাদের যে অভিলম্ব টানবো, এই যে কোণটা, সেটা সংকট কোণের থেকে বড় হচ্ছে, মানে জলের যে বায়ুর সাপেক্ষে জলের সংকট কোণ তার থেকে বড়। আমরা নর্মালি 42 ডিগ্রি হচ্ছে সংকট কোণ, তার থেকে বড় মনে, তখন আলোক রশ্মি কি হবে? প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে। তাহলে তখন আলোটা আমাদের চোখে আসছে, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি দেখি আলোটা প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তাহলে এই যে আলোটা প্রতিফলিত হয়ে ফিরে আসছে, তা এই কারণে আমাদের ভূষকালি মাখানো বলকে চকচকে লাগে। ঠিক আছে, আমরা নেক্সট যেটা ডিসকাস করব, তোমার বই থেকে পাবে, এগুলো নোট করার দরকার নেই। জলের মধ্যে যে বায়ুর বুদবুদ দেখা যায়, দেখবে বুদবুদ গুলোও কিন্তু এরকম যেন একটা রূপালি সিলভার কালারের বাবেল উঠছে। তাহলে আমাদের এই যে জলের মধ্যে থাকা বুদবুদ, সেটা কিরকম, তোমার বুদবুদটা কিরকম লাগবে সেটাও চকচকে লাগবে। এই কারণটাও সহজ, কিছু নেই। কেন চকচকে লাগবে বুদবুদ? জলের মধ্যে থাকা বুদবুদকে চকচকে দেখায়। কারণ কি? আলোক রশ্মি যখন, এই যে ধরো একটা তরল পদার্থের মধ্যে আমরা যে একটা বাবেল আছে, এটা বায়ু, এটা জল, ডেফিনেটলি
যে ভূষাকালীর মতোই কেসটা, আমাদের আলোক রশ্মি যখন এখানে আবাহিত হবে, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা সি সংকট কোণ। যদি আপাতন কোণ থিটার মানটা থিটা সি থেকে বড় হয়, তখন আলোক রশ্মিটা এর মধ্যে প্রবেশ না করে সোজা প্রতিফলিতে ফিরে আসবে। তাহলে বায়ু মাধ্যমে লঘু মাধ্যম আর জল হচ্ছে ঘন মাধ্যম, তো আলোক রশ্মি সংকট কোণের থেকে বেশি কোণে আবাহিত হয়, তার ফলে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে ফিরে আসে। তার ফলে কি হয়, বায়ুর বুদবুদটা চকচকে দেখায়। নেক্সট আমরা আলোচনা করব হীরক কেন চকচকে দেখায়। হীরকের ক্ষেত্রে আমি, তোমরা বই থেকে একটু পড়বে, আমি জাস্ট একটু বলছি। হীরক ঠিক দেখতে এরকম আকৃতি, এরকম আকৃতি দেখতে, আমি পুরোটা আঁকছি না, এরকম এরকম আকৃতি দেখতে, আরো অনেক তল আছে। আমরা যে সংকট কোণ সাইন থিটা সি সমান আমরা জানি 1/μ। হীরকের প্রতিসাধাঙ্কটা এত বেশি, তার ফলে সংকট কোণের মানটা খুব ক্ষুদ্র হয়, সংকট কোণের মানটা খুব ক্ষুদ্র হয়। এর ফলে বাইরে থেকে যে আলো আপাতিত হয়, আপাতন কোণের মানটা সংকট কোণের থেকে বড় হয়ে যায়। তার ফলে কি হয়, হীরকের যে বিভিন্ন স্তর আছে, সেই স্তরে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে। তার ফলে কি হয়, হীরককে চকচকে দেখায়। এই সমস্ত ঘটনাগুলো তোমরা জাস্ট বই থেকে পড়ে নেবে, এগুলো জানতেই হবে। একটা মজার এক্সপেরিমেন্ট তোমাদেরকে আমি ব্যাখ্যা করব, এই লকডাউনে তোমরা কিন্তু করবে, এবং যদি সম্ভব হয় সেটা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি সেটা ডিসকাস করব। সেটা হচ্ছে আমরা আগুনের ঝর্ণা ধারা। আগুনের ঝর্ণা ধারা আমরা দুরকমভাবে বলবো, একটা বেশ মাপজোক করে ব্যাপার আছে, আর একটা বাড়িতে করার মতো। সেটা কি, আমরা যদি একটা এরকম আয়তকার পাত্র নিই, এটা বাড়িতে করা একটু চাপ, এইখানে একটা উত্তল লেন্স লাগালাম, উত্তল লেন্সে সমতল আলোক রশ্মি আবাহিত হলো। উত্তল লেন্স লাগানোর কারণ কি সেটা আমি পরে আসছি। আলোক রশ্মিটা ফোকাস হলো কোথায়, বিপরীত পৃষ্ঠে। তার মানে এই আয়তাকার যে কাচের পাত্রটা নিয়েছি, এর প্রস্থটা এর ফোকাস দৈর্ঘ্যের সমান হবে। এবার এখানে একটা সরু ছিদ্র আছে, এবার এটা আমি জল ঢাললাম, এখানে আলোক রশ্মি আবাহিত হলো, তাহলে জলটা আমাদের এখান থেকে নরমালি পড়ছে। এবার দেখা যাবে এখানে যদি আমরা লাল কালারের বা কোনো আলো ফেলা হয়, সাদা আলো ফেলা হয়, সেই আলো রশ্মিটা এখানে ফোকাস হচ্ছে। এবার এইখানে জলটা যখন এরকম বেঁকে পড়ছে, দেখা যাবে যে এই আলোটা পড়ার ফলে যেন একটা আলোর স্রোত নেমে আসছে, যেন আগুনের ঝর্ণা হয়। কারণ কি, কিছুই না, এটা জল, এটা বায়ু। তাহলে এইখানে আপাতন কোণের মানটা সংকট কোণের থেকে বড় হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করছে, আলোক রশ্মিটা বেঁকে গিয়ে এই তলের স্তরের মধ্য দিয়ে আলোক রশ্মিটা যেতে থাকছে, যে পথে জলটা পড়ছে সে পথেই আলোক রশ্মিটা যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, জলটাকে মনে হচ্ছে যেন একটা আগুনের ঝর্ণা ধারা। এবার তোমরা এটা বাড়িতে করতে পারো। উত্তল লেন্স চাই, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সমান ব্যাসার্ধের একটা আয়তাকার পাত্র চাই, অনেক ঝামেলা। আমার তো আলোটা ফোকাস করতে হবে, এইটা আমার ম্যাটার। তাহলে আমরা একটা লেজার নিয়ে করতে পারি। এটা আমরা লেজার নিয়ে কি করে করবো, আমরা বাড়িতে যে তোমাদের কোল্ড ড্রিঙ্কস এর বোতল আছে, কোল্ড ড্রিঙ্কস এর বোতল, যে 500 ml কোল্ড ড্রিঙ্কস এর বোতলগুলো আছে, এতে আমরা এই যে উপরে স্টিকারটা তুলে দিয়ে জল ভরে দাও। এখানে একটা সরু ছিদ্র করে দাও, জলটা পড়ছে তো। এবার আমরা চাই আগুনের ঝর্ণা ধারা কি করে পড়বে। এইখানে একটা লেজার
লেজার রশ্মির আলো এখানে প্রকাশ করা সোজা চলে যাবে আলো রশ্মি। এবার সেই রশ্মিটার এখানে অভ্যন্তরীণ উত্তোলন করার ফলে আলো রশ্মিটা এই জলটা যেমন আস্তে আস্তে মেঘে পড়ছে, যেমন আলো রশ্মিটা ওই বরাবর করবে, তারপরে কি হবে, যেন মনে হবে একটা আগুনের ঝর্ণা ধারা করছে। এবার আমরা কিছু প্রাকৃতিক দৃষ্টান্ত আলোচনা করব, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রাকৃতিক দৃষ্টান্ত। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কয়েকটি প্রাকৃতিক দৃষ্টান্ত আমাদের আলোচনা করব। প্রাকৃতিক দৃষ্টান্ত, তার আগে একটা বলি, এখন ঠিক এপ্রিলের শেষ দিক, বৈশাখ মাস, এরপরে মে মাস, কাঠ ফাটা গরম। আজকে লকডাউন আছে বলে আমরা যে যার বাড়িতে, আজকে যদি এই কাঠ ফাটা রোদে আমরা যদি রাস্তায় বেরোতাম, কোনো হাই রোডে ধরো, ওই রাস্তায় যখন বেরোবো, আমরা বাইক চালাই বা সাইকেল চালাই, যেতে যেতে হঠাৎ দেখবে দূরে রাস্তায় যেন অনেক জল পড়ে আসে, যেন স্লিপ খেয়ে যাবে বাইকটা, মনে হবে স্লো হয়ে যাবে, এরকম একটা আমাদের মানে ধারণা হয়, আমরা একটা এরকম থমকে যাই, বা রাস্তাটা যেন জল পড়ে চকচক করছে, ইলিউশন। আমরা অ্যাকচুয়াল চকচক করছে, তার কারণ আমরা ব্যাখ্যা করব আজকে। আবার আমরা শুনেছি একটা খুব পুরানো একটা দৃষ্টান্ত, বহু বছর 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 ধরে এই ঘটনাটা আমরা শুনে আসছি বা শুনেছি। একটা একদম সাধারণ উদাহরণ হচ্ছে মরীচিকা। মরীচিকা মরুভূমিতে তৈরি হয় কেন? তাহলে মরীচিকা নিয়ে আমরা একটু তোমাদের ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে মরীচিকা। মরীচিকাটা কি আমরা একটু আলোচনা করব। মরুভূমির মরীচিকা একটু বলি, আমরা একটু আঁকাঝোঁকা করি। মরুভূমির মরীচিকা হচ্ছে আমাদের, ধরো এই হচ্ছে বালি মরুভূমি, আমাদের এই বালি সূর্যের আলোতে, এই সূর্যের আলোতে বালি প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়। বালি উত্তপ্ত হলে কি হয়, বালির সংলগ্ন যে বায়ু, সেই বায়ু উত্তপ্ত হয়ে লঘু হয়ে যায়। লঘু হয়ে গেলে কি হয়, ওর প্রতিসরাঙ্কটা কমে যায়, তার মানে লঘু মধ্যম হয়ে যায়। তাহলে আমরা যদি যত উপর দিকে উঠতে থাকবো, তত উষ্ণতা কমতে থাকবে এবং বায়ুর ঘনত্ব বাড়তে থাকবে, এবং বালির সংলগ্ন যে বায়ুটা সব থেকে বেশি উত্তপ্ত হয় বলে ওর প্রতিসরাঙ্ক সব থেকে কম হয়। তাহলে আমরা এইগুলোকে অনেকগুলো স্তরে বিভক্ত করছি। অনেকগুলো স্তরে বিভক্ত করলাম। ধরো আমার এখানে একটা উট চলেছে, এখানে একটা লোক পাগড়ি মেরে উটের উপর বসে আছে, এই উট চলেছে, উটটি তুলে একটা মোটামুটি আলাদা। এখানে একটা ধরো গাছ আছে, নারকেল গাছ, খেজুর গাছ, একটা খেজুর গাছ আছে। তাহলে কিভাবে মরীচিকা দেখা হবে? এইখান থেকে আলাদা রশ্মি, এইটা হচ্ছে যদি প্রতিসরাঙ্ক μ1, এটা μ2, এটা μ3, এটা μ4, এটা μ5, এটা μ6, এটা μ7, এটা μ8, টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে
প্রতিসরাঙ্কটা কমতে থাকে, তোমার বাড়তে থাকে। তাহলে মিউ এইট গ্রেটার দেন মিউ সেভেন গ্রেটার দেন মিউ সিক্স গ্রেটার দেন মিউ ফাইভ গ্রেটার দেন মিউ ফোর গ্রেটার দেন মিউ থ্রি গ্রেটার দেন মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান। এবার এইখান থেকে আলোক রশ্মিটা তোমার কোথায় পড়লো? এইখানে। তাহলে এটা ঘন, এটা লঘু। ঘন থেকে লঘুতে গেলে কি হবে? দূরে সরে যাবে। আবার ঘন লঘু, এটা ঘন এটা লঘু, তাহলে আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। এবার এ দেখবে কিরকম? আমরা জানি লঘু থেকে ঘন থেকে অবিলম্বের দিকে মিলে যাচ্ছে। এবার আমাদের চোখ তো সোজা পথ অনুসরণ করে, বাঁকা পথ অনুসরণ করে না। সে দেখবে এরকম সোজা আলোক রশ্মিটা এখান থেকে আসছে। নারকেল গাছটা কোন দিকে থাকবে? বাঁকা দিকে, এরকম। নারকেল গাছটা কি মনে হবে? নিচের দিকে যেন উল্টে আছে, একটা উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হবে, একটা উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হবে। তাহলে এই ঘটনাটাকে আমাদের মরীচিকা বলা হয়। মরীচিকার তাহলে মেইন কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। খুব যদি টেম্পারেচার বেড়ে যায় তার ফলে কি হয়? আমাদের বায়ু মাধ্যম উত্তপ্ত হয়ে যায়। তার ফলে যত উচ্চতা বাড়বে উষ্ণতা কমতে থাকে, ফলে বায়ুর ঘনত্ব বাড়তে থাকে, তারপরে প্রতিসরাঙ্কটাও বাড়তে থাকে। প্রতিসরাঙ্ক বাড়ার ফলে আমাদের এখানে আলোর প্রতিফলনের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা ঘটে। তার ফলে আমাদের এরকম মনে হয়। এটাকে আমরা মরীচিকা বলে থাকি। বই থেকে জানবে শীত প্রধান দেশেও কিন্তু মরীচিকা হয়। হ্রদে নৌকা তখন উল্টো ঘটনা ঘটে। হ্রদে নৌকা চলছে কিন্তু নৌকাটা যেন মনে হবে আকাশের দিকে চলছে। তোমরা একটু বই থেকে এটা দেখে নেবে। কিছুই না, উল্টো ঘটনাটা। ওখানে এত টেম্পারেচার কমে যায়, তার ফলে কি হয়? বরফের সংলগ্ন বায়ুর ঘনত্বটা বেড়ে যায়, প্রতিসরাঙ্কটা বেড়ে যায়। যত উপর দিকে উঠতে থাকে প্রতিসরাঙ্কটা কমতে থাকে। এই কারণে আমাদের উপর দিকে নৌকাটা আছে বলে মনে হয়। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের জলের মধ্যে থাকা মাছের দৃষ্টিক্ষেত্র নিয়ে আলোচনা করব। জলের মধ্যে থাকা মাছের দৃষ্টিক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। আমাদের জলের মধ্যে থাকা যে মাছ, বা আমরা কোনো স্বচ্ছ জলে যদি আমরা নিজেরাও ডুবে থাকি, সেই ভিতরে থেকে আমাদের জলাশয়ের বাইরের পরিবেশটা, জগৎটা কিরকম লাগবে সেটা আলোচনা করব। তাহলে আমরা আগে কয়েকটা পয়েন্ট আলোচনা করে আমরা ব্যাখ্যাতে আসছি। বলছি জলাশয়ের জলের নিচে অবস্থিত কোনো দর্শক এখানে মাছের কাছে কি মনে হচ্ছে? এক, জলের উপরিস্থ সকল বস্তুকে একটি শঙ্কুর মধ্যে বলে মনে হবে। শঙ্কু তোমরা দেখেছো, একটা মোচাকে অর্ধেক করলেই শঙ্কুর একটা আকৃতি আসছে। আর এই শঙ্কুর শিরোকোণ জল ও বায়ুর সংঘর্ষণের দ্বিগুণের সমান। শিরোকোণ মানে আমরা শঙ্কু দেখেছো, পড়েছো ম্যাথামেটিক্সে, এই হচ্ছে এটা শিরোকোণ। এই শিরোকোণের মানটা হচ্ছে আমাদের জল ও বায়ুর সংঘর্ষণের দ্বিগুণের সমান। জল ও বায়ুর সংঘর্ষণ যা হবে তার দ্বিগুণের সমান। আর জলাশয়ের সমগ্র তলকে একটি বৃত্তাকার ছিদ্র বিশিষ্ট সমতল দর্পণের মতো মনে হবে। কি বললাম? জলাশয়ের সমগ্র তলকে একটি বৃত্তাকার ছিদ্র বিশিষ্ট সমতল দর্পণের মতো মনে হবে। তাহলে জলাশয়ের যে আমাদের সমগ্র তলটা, ভিতরে যদি আমরা ডুবে থাকি, উপরটা দেখবো একটা যেন বৃত্তাকার ছিদ্র, এবং সেটা একটা দর্পণের মতো মনে হচ্ছে। তাহলে আমরা ছবিটা এঁকে একটু ব্যাখ্যা করব। দেখো আমরা যে ছবিটা আঁকবো, এটা হলো জলাশয়। এটা জলাশয়। আচ্ছা, আমি একটু এইখানটা রাখছি, এইখান থেকে রাখছি।
জলাশয়। এইখানে একটা মাছ আছে, আমাদের এইখানে সূর্য ধরো উঠছে, সূর্য থেকে আলো রশ্মি যাচ্ছে, গিয়ে এইখানে আবাহিত হবে, আবাহিত হয়ে তাহলে যদি স্পর্শক তল বরাবর যায়, জাস্ট সূর্য যখন উঠছে উদিত হচ্ছে তখন স্পর্শক তল বরাবর গেলে আমরা জানি আলোক রশ্মি সংকট কোণে নির্গত হবে, সংকট কোণে প্রতিষ্ঠিত হবে। তাহলে S1 উৎসকে মাছ দেখবে কোথায়? এরকম জায়গায় অবস্থান করছে, এরকম জায়গাতে আমরা অবস্থান করছি। তাহলে এখানে আমরা এইটার নাম দিই এ কোণ, এটা অবিলম্ব এন। ঠিক একইভাবে সূর্য যখন অস্ত যায় তাহলে S2 এখানে আছে, তাহলে এখান দিয়ে আলোক রশ্মি যাচ্ছে, গিয়ে এখানেও আমাদের অবিলম্ব যদি আমরা এখানে স্পর্শক তল বরাবর যায়, এটাও কিন্তু আমাদের সেই সংকট কোণে এখানে প্রতিষ্ঠিত হবে। এটা এন ড্যাশ, এটা যদি নাম দিই বি, আমরা এটা নাম দিলাম বি, আর এই নাম এইখান পয়েন্টের নাম দিলাম সি। তাহলে মাছ দেখবে S2 সূর্যকে কোথায়? তাহলে এখানে সংকট কোণ কত? থিটা সি। এখানে সংকট কোণ কত? থিটা সি। তাহলে আমরা এটাই থিটা সি আর এটাই থিটা সি হয়, তাহলে এই কোণটা একান্তর কোণ, এটাও থিটা সি, এটাও থিটা সি। তাহলে এটা মোট কত কোণ হলো? 2 থিটা সি। তাহলে আমাদের এইটা কিসের মতো মনে হচ্ছে? এটা শঙ্কু, শঙ্কুর এইটা হচ্ছে শিরোকোণ, শিরোকোণের মান আমাদের সংকট কোণ বায়ু আর জলের সংকট কোণের দ্বিগুণ 2 থিটা সি। তাহলে মাছ কি দেখবে? যে S1 যদি উৎস হয় বা সূর্য হয়, বা S2 এখানে সূর্য হয়, সেই কিন্তু দেখবে এখানে। তাহলে স্পর্শক তলে যদি থাকে তাকে দেখছে এইখানে। তার মানে এইখানে আমরা ভিতর থেকে একটা বৃত্তাকার ছিদ্র মনে হচ্ছে, বৃত্তাকার ছিদ্র, এটা একটা সমতল দর্পণের মতো আচরণ করবে, ছিদ্রের মধ্যে দিয়ে দেখবে এই শঙ্কুর মধ্যে অবস্থান করবে, আমরা প্রথম পয়েন্ট করে দিয়েছি। কিন্তু যদি আলোক রশ্মিটা এইখান থেকে আবাহিত হয়, এখানে S2 ড্যাশ, তাহলে এখানে অবিলম্ব টানবো, সে কিন্তু এই কোণটা কিন্তু আমাদের স্পর্শ বরাবর আসছিল, তাহলে এখানে যখন এসে গেছে সেটা তার মানে সংকট কোণের থেকে বেশি কোণে, তার মানে আলোক রশ্মিটা কি হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাকে কোথায় দেখবে? শঙ্কুর বাইরে। তার মানে মজার ব্যাপার, আমরা যদি ডুবি, শঙ্কুর মধ্যে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে জলতলের বাইরে আছে, আর শঙ্কুর বাইরে যেগুলো দেখবো সেগুলো জলাশয়ের অভ্যন্তরে আছে। এই হচ্ছে আমাদের দৃষ্টিক্ষেত্র, জলের মধ্যে থাকা মাছের দৃষ্টিক্ষেত্র। এবার এই দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধটা আমরা নির্ণয় করবো। দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয়টা একটু সহজই, আমরা একটু ছবিটা ছোট করে এঁকে নির্ণয় করছি। দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয়। দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয়টা কি? তাহলে আমরা ছবিটা যদি এখানে আঁকি, তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করবো। এখানে আমরা মনে করি, আমরা এখানে যদি মনে করি আমাদের এটা ও দাও, AO সমান OB সমান R, আর OC সমান H গভীরতা। তাহলে আমরা
এই ত্রিভুজ থেকে পাই ওসিবি ত্রিভুজ, ওসিবি ত্রিভুজ থেকে পাই tan, এটা হচ্ছে তোমার থিটা সি, tan থিটা সি সমান লম্ব হচ্ছে ওবি আর ওবি বাই ভূমি হচ্ছে ওসি। এবার ডি বিন্দুতে পাই, এই বিন্দুতে আমরা স্নেলের সূত্র ফেলবো, সাইন থিটা সি সমান কত। এবার এইটা প্রতিসরাঙ্ক μ2 ধরো, এটা μ1 ধরো, μ2 গ্রেটার দ্যান আমরা এটা ধরে নেবো μ2 গ্রেটার দ্যান μ1, বা আমরা এটাকে জলের প্রতিসরাঙ্ক কত μ ধরি, μ আর এটা 1 বাই প্রতিসরাঙ্ক, তাহলে sin থিটা সমান কত 1 বাই μ। তাহলে cos থিটা সমান কত, cos থিটা সমান হচ্ছে √1 মাইনাস sin a স্কয়ার, এটা সমান √1 মাইনাস 1 বাই μ স্কয়ার, সমান কত হলো √1 μ স্কয়ার মাইনাস 1 বাই μ। তোমরা একটু গেছো। এরপর আমরা একটু পাশে মুছছি। আচ্ছা, এখানে যদি করি অতএব tan থিটা সি সমান sin থিটা সি বাই cos থিটা সি সমান কত, sin থিটা সি হচ্ছে 1 বাই μ আর cos থিটা সি হচ্ছে √1 μ স্কয়ার মাইনাস 1 বাই μ সমানই কত OB বাই OC, OB বাই OC বা OB বাই OC, OB টা কত r আর এটা r বাই 8 সমান মিউটা কেটে যাবে, তাহলে 1 বাই μ স্কয়ার মাইনাস 1 বা r ইজ ইকুয়াল টু 8 বাই রুট আছে √1 μ স্কয়ার মাইনাস 1। তাহলে এই হচ্ছে আমাদের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ। তাহলে আমরা দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধটা নির্ণয় করতে পারলাম। তাহলে r সমান 8 বাই √1 μ স্কয়ার মাইনাস 1। তোমরা এটা দেখে নাও। আমরা এবার আলোচনা করব হচ্ছে আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার। আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার, তার সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। তোমরা কোথায় দেখেছো অপটিক্যাল ফাইবার? নাও দেখতে পারো, কিন্তু শুনেছো বা দেখেছো, তোমরা বুঝতে পারোনি ওটা অপটিক্যাল ফাইবার ছিল। আমরা বিভিন্ন ওকেশন, যেমন বিয়ে বাড়ি, কোনো অন্নপ্রাশন বা কোনো জন্মদিন, যে কোনো অনুষ্ঠানে আমরা অনেকে হয়তো দেখেছি বা গিফট করেছি আমরা এক ধরনের ফুলদানি টাইপের। কিরকম দেখতে, আমি একটু ছবিটা জাস্ট ডিসকাস করছি। এরকম তোমার এই ধরনের একটা জিনিস দেখবে, আমরা যে শেভিং ব্রাশের যে আঁশগুলো, সেই আঁশের মতো তৈরি এরকম কিছু সরু সরু তোমার তন্তু আছে। এবার এইখানে আলোর সুইচ দেয়া আছে একটা, এই সুইচটা অন করছি, দেখা যাচ্ছে আলোগুলো কিন্তু এই প্রত্যেকটা তন্তুর প্রান্তে কিন্তু বিন্দু 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 করে জ্বলছে। মানে আমরা তো জানি আলো সরলরেখায় যায়, তাহলে এখানে আলো এই বাঁকা তন্তুর মধ্যে দিয়ে কি হয়ে যাচ্ছে, তাহলে এইখানে কি কোনো ল্যাম্প লাগানো আছে? নেভার, সেটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, কারণ এর ব্যাস 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার, কম ব্যাসার্ধ, তাহলে এগুলো জ্বলছে। এইটা কিন্তু অপটিক্যাল ফাইবার। আজকে অপটিক্যাল ফাইবারের গঠন আলোচনা করার আগে আমরা অপটিক্যাল ফাইবারের ব্যবহারটা তোমাদের করে দিই। আজকে অপটিক্যাল ফাইবার আছে বলে আমরা কি কি করতে পারছি, তার কি কি সুবিধা, অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আজকে বেশিরভাগ অপারেশন যেটা আমাদের ওপেন সার্জারি আর হচ্ছে না, ল্যাপ্রোস্কোপিক সার্জারি হচ্ছে। মানে না কোনো অপারেশন না কেটে মানুষকে না অজ্ঞান করে পুরোপুরি, বা অনেক ক্ষেত্রে অজ্ঞান করতে হচ্ছে, আমাদের শরীরের বিভিন্ন রকম টিউমার
বিভিন্ন রকম স্টোন অপারেশন, এন্ডোস্কোপি, হ্যাঁ, সিস্টোস্কোপি, এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ, ক্যান্সারের অনেক ট্রিটমেন্ট, সেগুলো কিন্তু আমাদের এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে করা হচ্ছে। কি হয়, আমাদের এই ধরনের একটা তোমার তন্তু, একটা মোটা পাইপ, তার ভিতরে অসংখ্য তন্তু আছে। যদি ধরো আমার শরীরের ভিতরে আমার একটা কোনো টেস্ট করবে, আমার মুখ দিয়ে একটা পাইপ ঢোকানো হয়েছে, সেখানে তোমার আলো ফেলতে, ভিতরটা তো অন্ধকার, তাহলে এই অপটিক্যাল ফাইবার দিয়ে আলো ফেলা হয়। আবার তার সাথে কিছু ক্যামেরা ঢোকে, ক্যামেরায় ছবি তোলে, সেটা আমরা টিভি স্ক্রিনে দেখতে পান ডাক্তাররা। তারপরে ওনাদের সুবিধা হয় কিভাবে অপারেশনটা করবে, বা আরো এক্সট্রা পাইপ যায়, ওটা ডাক্তারদের ব্যাপার। এই সমস্ত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিন্তু আমরা এই অপারেশন গুলো করতে পারছি আজকাল। আরো অপটিক্যাল ফাইবারের ব্যাপার কি, অপটিক্যাল ফাইবার অনেক বুঝতে পেরেছে, ওর মধ্যে দিয়ে আলো যাচ্ছে। আমরা অলরেডি জাপান অনেকদিন আগেই ভেবেছে সেই টেকনোলজিটা কি, আমরা জানি শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, টেম্পারেচারটা 0°C মনে হয়, টেম্পারেচার যত বাড়বে সেটা বেগটা আরো বাড়বে। যাই হোক, আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি শব্দকে আলোর বেগে বাড়াতে পারি, বা শব্দকে যদি আমরা আলোক তরঙ্গে পরিবর্তন করতে পারি, রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু আমাদের কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থার প্রচুর উন্নতি হবে। হবে কি, হয়ে গেছে অলরেডি। আজকে আমরা বাড়িতে বসে যে টিভি দেখছি, কেবল লাইনে তার যে সমস্ত তোমার কেবল লাইনে যে মেন যে তারগুলো আছে, সেখানে কিন্তু আর এই তামার তার ব্যবহার করা হচ্ছে না, কোয়াক্সিয়াল কেবলও না, ওখানে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হচ্ছে। আমাদের টেলিফোনে আমাদের মেন যে তারটা ফেলা আছে, সেটাও আমাদের কিন্তু অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের সুবিধা কি, তামার তারের থেকে অপটিক্যাল ফাইবারের সুবিধা হচ্ছে এখানে তথ্য অনেক দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায়, এবং এখানে তথ্যের অপচয়, শক্তির অপচয় কম হয়। আমাদের সেখানে কিন্তু তামার তারে শক্তির অপচয় বেশি হয়, আর এবং খুব সুরক্ষিত, এবং এখানে তথ্য খুব গোপন থাকে। কেউ মনে করলো আমি অপটিক্যাল ফাইবারের সঙ্গে কানেকশন করে নিজে আর একটা তার জুড়ে আমার বাড়িতে কানেকশনটা নেব, কখনো সম্ভব না। ওই কানেকশনটা এই জুড়ে তার জোড়ার মতো হয় না। ও স্পেশাল ফ্যাব্রিকেশন আছে, স্পেশাল যন্ত্র আছে, তার সাহায্যে অপটিক্যাল ফাইবারের সঙ্গে কানেকশন করতে হবে। এগুলো অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তুর ব্যবহার। তাহলে আজকে আমরা আলোকবাহী তন্তু কি, তার ব্যবহার কি জেনে গেছি, কিন্তু আলোকবাহী তন্তু কিভাবে কাজ করে সেটা আমরা কিন্তু জানি না, এবং আলোকবাহী তন্তুর মধ্যে কি কি আছে সেটা আমরা জানবো। আমরা আলোকবাহী তন্তু কি সেটা একটু আলোচনা করবো। আলোকবাহী তন্তু কি, আলোকবাহী তন্তু হলো 10⁻⁶ মিটার ব্যাসার্ধের পলিমার বা প্লাস্টিক, স্বচ্ছ প্লাস্টিকের তৈরি বা কাঁচের তৈরি একটা নল, আর সেটা সেই নলটার উপরে কম প্রতিসরাঙ্কের আরেকটি আস্তরণ থাকে, তারপর আবার একটা আস্তরণ, 3টে আস্তরণে অপটিক্যাল ফাইবার তৈরি হয়। আমি একটি ছবি আঁকছি, তোমরা দেখো। এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের 3টে লেয়ার, এবং এর ব্যাসার্ধ 10⁻⁶ মিটার, এবং এটাকে যেমন তেমন করে বাঁকাতে পারি আমরা। আলোকবাহী তন্তু বলা হয়, প্লাস্টিকের তন্তু। আচ্ছা, স্বচ্ছ। আচ্ছা, এর মধ্যে যে ভিতরের যে একদম ভিতরের অংশটা, যার প্রতিসরাঙ্ক আমরা যদি ধরে নিই μ1, এটা μ2, আর বাইরের প্রতিসরাঙ্ক যদি μ0 ধরি, এখানে μ1 গ্রেটার দেন μ2, আবার বাইরের থেকেও বড় μ1। মানে এই যে একদম অক্ষের সঙ্গে যে অংশটাকে বলা হয় কোর বা মজ্জা,
তার উপর কম প্রতিসরাঙ্কের যে আস্তরণটা দেওয়া আছে তাকে বলা হয় ক্ল্যাডিং। বহিঃস্থকের যে আবরণ এটা ক্ল্যাডিং বলা হয়। আর তারপরে এই ক্ল্যাডিং আর কোরকে রক্ষা করার জন্য একটা আস্তরণ দেওয়া থাকে তাকে বলা হয় বাফার কোটিং। বাফার কোটিং এটা বলা হয় বাফার কোটিং। তাহলে মাঝখানের অংশটায় কোর, তার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, তারপর একটা হচ্ছে ক্ল্যাডিং, আর তারপরে বাফার কোটিং। এটাকে রক্ষা করার জন্য আমাদের ব্যবহার করা হয়। তাহলে কোরের প্রতিসরাঙ্ক সব থেকে বেশি। তাহলে এবার কাজ করে কি করে? এইটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম। এইখানে বায়ু মাধ্যম, এটাকে যদি আমরা অভিলম্ব ধরি, এখানে একটা আলোক রশ্মি আবাহিত হবে বিশেষ কোণে, বিশেষ কোণে আবাহিত হবে। এই কোণটা ধরো θ0, এটা আপাতন কোণ। তাহলে এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে আমরা বলেই দিয়েছি μ0 থেকে μ1 বড় আর μ1 μ2 থেকে বড়। তাহলে এখানে প্রতিসরণ কোণের মানে এখানে আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণের মানটা কম হবে। এটা হচ্ছে θ1। তাহলে θ0 গ্রেটার দ্যান θ1। ঠিক আছে? এবার এইখানে আলোক রশ্মিটা এইখানে এমন একটা আপাতন কোণে ফেলতে হবে যে আলোক রশ্মিটা θ0 এর জন্য θ1 এর মান এমন নির্দিষ্ট হবে যে এইখানে আপাতন কোণটা যেন এই কোরের আর ক্ল্যাডিং এর যে সংকট কোণের থেকে বড় হয়। θ2 ধরো এটা। তাহলে θ2 এর মানটা either θc or θ2 এর মানটা গ্রেটার দ্যান θc হবে। যদি θc হয় ইকুয়াল টু, তাহলে আমাদের আলোক রশ্মিটা এখানে θc কোণে আবাহিত হয়ে তলে এসে যাবে। আর যদি θ2টা θc থেকে বড় হয়, আমরা যদি সংকট কোণের থেকে বড় কোণে আবাহিত হলে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করবে। তাহলে এটা হচ্ছে কোর থেকে ক্ল্যাডিং এর ইন্টারফেস বা সারফেসে এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে আলোক রশ্মিটা এখানে আবাহিত হবে। ঠিক একই ঘটনা, এইখান থেকে আলোক রশ্মিটা আমাদের আবার প্রতিফলিত হয়ে এখানে গেল, আবার এখানে প্রতিফলিত হলো। এইভাবে মাল্টিপল রিফ্লেকশন ঘটাতে ঘটাতে আলোক রশ্মিটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছালো। আমরা প্রথমেই যে এই যে ফুলের একটা বুকে বা ফুলদানি দেখালাম যে প্রত্যেকটা বিন্দু জ্বলছে, এইভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে আলোক রশ্মিটা প্রতিফলিত হতে হতে অন্য প্রান্তে পৌঁছায়। এইটাই হচ্ছে আলোকবাহী তন্তুর। এইভাবেই আলোর প্রতিফলন ঘটতে ঘটতে এই তন্তুটার মাধ্যমে আমরা তথ্য সংকেত সরবরাহ করতে পারি। এই অধ্যায়টা শেষ হলো আমাদের। আমরা এর অঙ্কগুলো তোমরা বই থেকে করবে, সেট 1 সেট 2। কিছু দুয়ারিতে কিছু প্রিজমের অঙ্ক আছে, তোমরা প্রিজমের অঙ্কগুলো বাদ দিয়ে করবে। আমরা প্রিজম চ্যাপ্টারটা যে আলোচনা করবো সেই অঙ্কগুলো তখন দুয়ারির এই চ্যাপ্টার থেকে আবার প্রিজমের অঙ্কগুলো তোমরা কমপ্লিট করবে। তাহলে আজকে এখান পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কল করো এবং আমি যথাসম্ভব বোঝানো বা উত্তর দেওয়ার চেষ্টা করবো।